প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগতম। আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বাদশ অধ্যায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা শুরু করেছি। এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে তোমাদের সাথে আছি আমি ডালিম কুমার রায়, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, ফুলবাড়ী সরকারি কলেজ, দিনাজপুর। আজকের আলোচনা শেষে সহজাত আবেগ বা ইনস্টিংক্টস কি বলতে পারবে, ফ্যাব কি এবং ফ্যাব এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, অভিপ্রয়াণ বা পরিযান বা মাইগ্রেশন কি বলতে পারবে, পাখির অভিপ্রয়াণের বৈশিষ্ট্য, কারণ, ধরন, সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের অতিথি পাখি সম্পর্কে বলতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা ছবি দুটি লক্ষ্য করো। সামুদ্রিক কচ্ছপ সমুদ্র সৈকতে ডাঙায় বালিতে ডিম পাড়ে। ডিম ফুটে যে বাচ্চাগুলো বের হয় তাদের কিন্তু যে কোনো দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তা না হয়ে তারা সবাই পানির দিকে গমন করে। বাচ্চাদেরকে উল্টো দিকে মুখ করে রাখলেও আবার ঘুরে পানির দিকে গমন করে। কচ্ছপের বাচ্চার এই আচরণটি শেখানো হয়নি, বরং স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হয়। শিক্ষার্থীরা, ছবিটি লক্ষ্য করো। এখানে একটি মা হিরিঙ্গাল এবং তার ছানাকে দেখতে পাচ্ছি। মা হিরিঙ্গালের ঠোঁটের নিচে একটি লাল দাগ আছে, যাকে আমরা রিলিজার বলে থাকি। অর্থাৎ এই রিলিজার বা লাল দাগটিকে এই ছানাটি দেখার পর সেই ছানাটি বারবার কিন্তু সেখানে ঠোকর মারে। আর আমরা জানি যে এখানে বারবার ঠোকর মারার ফলে কিন্তু এই মা হিরিঙ্গাল তার মুখ থেকে খাবার উগরিয়ে দেয় বাচ্চাকে খাওয়ানোর জন্য। এখন এই রিলিজারকে, অর্থাৎ এই লাল দাগটিকে যখন ছানাটি দেখে, তখন এই ছানাটির মধ্যে সহজাত রিলিজিং পদ্ধতি কাজ করে, যার ফলে এই বাচ্চাটির যে ঘাড়ের পেশিতে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর এই প্রতিক্রিয়ার ফলস্বরূপ এই বাচ্চাটি একই রকম ভাবে বারবার এই রিলিজারে বা এই লাল অংশটিতে কিন্তু ঠোকর মারে। তো হিরিঙ্গালের সকল বাচ্চাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আচরণটি প্রদর্শন করে এবং একই রকম ভাবে বারবার সংঘটিত হয়। তো এই ঘটনাটিকে ফ্যাব, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বলা হয়। তো এই ফ্যাব নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা এই ঘটনাটির সাথে সবাই পরিচিত। আমরা পাখির বাসা নির্মাণ কৌশল দেখতে পাচ্ছি। তো পাখির এই বাসা নির্মাণ কৌশলটি কিন্তু জন্মগতভাবেই প্রাপ্ত হয়, অর্থাৎ অন্য কোনো সদস্যের কাছ থেকে না শিখেই সে এই দক্ষতা অর্জন করে। গবেষণায় দেখা গেছে যে এই পাখিকে যদি বাচ্চা অবস্থাতেই পৃথক করে রাখা হয় এবং পরিণত বয়সে ওই পাখি যে বাসা তৈরি করে সেটি কিন্তু অন্যান্য সদস্যরা যেভাবে বাসা তৈরি করে এবং যে ধরনের বাসা তৈরি করে, ঠিক আছে, একে তাদের থেকে পৃথক রাখা সত্ত্বেও একই রকম বাসা তৈরি করে। তো শিক্ষার্থীরা, এই তিনটি ঘটনাই সহজাত অর্থাৎ জন্মগতভাবে প্রাপ্ত হয়েছে। প্রাণীর এরকম সহজাত ও স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হওয়ার ঘটনাকে আমরা সহজাত আবেগ বা ইনস্টিংক্ট বলে থাকি। তাহলে শিক্ষার্থীরা, সহজাত আবেগ বা ইনস্টিংক্টসকে সংজ্ঞায়িত করলে আমরা পাই, কোনো একটি প্রজাতির অন্তর্গত প্রতিটি প্রাণী কোনো রকম শিক্ষা বা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই জৈবিক প্রয়োজনের তাগিদে বংশ পরম্পরায় একইভাবে যেসব জন্মগত অপরিবর্তনীয় আচরণ প্রদর্শন করে, অর্থাৎ জন্মগত প্রবৃত্তি প্রকাশ করে, তাই সহজাত আবেগ বা ইনস্টিংক্টস। অর্থাৎ সহজাত আবেগ এবং সহজাত আচরণ পরস্পরের সমার্থক। ডারউইন সর্বপ্রথম সহজাত আবেগের বাস্তবমুখী একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন। ডারউইনের মতে, প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার ভেতর দিয়ে গড়ে ওঠা এক জটিল প্রতিবর্তী হচ্ছে সহজাত আবেগ বা ইনস্টিংক্টস। আর এই প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে
স্পাইনাল কর্ড বা সুষুম্না স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত আকস্মিক ও স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াকে বলা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। উত্তরাধিকার সূত্রের মাধ্যমে আগত সাড়াদানের প্রক্রিয়ায় সহজাত আবেগের প্রকাশ ঘটে। আবার লরেন্স কিছুটা ভিন্ন মত পোষণ করে বলেন যে প্রত্যেক প্রাণী প্রজাতির আচরণ কতগুলো স্থায়ী অ্যাকশন প্যাটার্ন, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বা ফ্যাপ নিয়ে গঠিত। এই ফ্যাপ হচ্ছে প্রজাতির নির্দিষ্ট অথবা জিনগতভাবে নির্ধারিত, জেনেটিক্যালি ডিটারমাইন্ড। প্রতিটি ফ্যাপই সহজাত আচরণ এবং প্রাণীদেহে অনেক সহজাত আবেগ কেন্দ্র আছে। টিনবার্জেন লরেন্স প্রদত্ত ধারণাকে সামগ্রিকভাবে সমর্থন জানিয়েছেন। তাহলে ফ্যাপ, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, হলো জিন নিয়ন্ত্রিত ও বংশ পরম্পরায় সঞ্চালিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রি-প্রোগ্রামড অবস্থায় সংরক্ষিত জিনোমে স্থান পাওয়া শিক্ষা বহির্ভূত বা পূর্ব অভিজ্ঞতা মুক্ত প্রজাতির নির্দিষ্ট আচরণ। আর এই ফ্যাপ অবমুক্তির বা সংগঠনের জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট উদ্দীপক বা সংকেত হলো সাংকেতিক উদ্দীপনা বা সাইন স্টিমুলি। শিক্ষার্থীরা, হেরিঙ্গেলের এই ঘটনাটির দিকে পুনরায় নজর দেওয়া যাক। এখানে মা হেরিঙ্গেলের ঠোঁটের যে নিচে লাল দাগটি আছে, এটাকে আমরা বলেছিলাম রিলিজার, যাকে দেখে তার ছানাটি বারবার সেখানে ঠোকর মারছে। এখন ছানাটির এই যে আচরণটি প্রকাশিত হচ্ছে, এটিকে আমরা কিন্তু ফ্যাপ বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বলি, কারণ এই ঘটনাটি হচ্ছে জিন নিয়ন্ত্রিত। ঠিক আছে? আর এই বাচ্চাটি ওই সেই রিলিজারের প্রতি সাড়া দিয়ে যে বারবার ঠোকর মারছে, এই আচরণটি কিন্তু বংশগতভাবেই তার পিতামাতা থেকে প্রাপ্ত হয়েছে এবং এই বাচ্চাটির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্পাইনাল কর্ড বা সুষুম্না স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ তাতে প্রি-প্রোগ্রামড অবস্থায় আছে, যা আবার এই বাচ্চার জিনোমে আছে, যা পরে পরবর্তী বংশে সঞ্চালিত হবে। ঠিক আছে? এক্ষেত্রে আমরা এই লাল দাগটিকে আমরা সাংকেতিক উদ্দীপনা বা সাইন স্টিমুলি বলি, যাকে রিলিজার বলা হচ্ছে। তাহলে রিলিজার হচ্ছে এক ধরনের সাংকেতিক উদ্দীপনা বা সাইন স্টিমুলি। শিক্ষার্থীরা, আমরা ফ্যাপের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করি। বিশ্বখ্যাত আচরণ বিজ্ঞানী লরেন্স প্রদত্ত মানদণ্ড অনুযায়ী একটি ফ্যাপকে অবশ্যই নিম্নোক্ত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। আচরণে কোনো সময় ভিন্নতা পরিলক্ষিত না হয়ে সবসময় একই আচরণ থাকে। একটি প্রজাতির সকল সদস্যে এই আচরণ প্রদর্শিত হবে। পরস্পর পৃথক অবস্থায় থাকলেও প্রজাতির সব সদস্য একই আচরণ প্রকাশ করে। সাড়া একবার দেওয়া হলে পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষেও তা অপরিবর্তিত থাকে, একটি মাত্র কাজ করে। শিক্ষার্থীরা, আমরা সহজাত আচরণ যাচাই করার ক্ষেত্রে প্রথমে পাখির অভিপ্রায়ণ বা পরিযান বা মাইগ্রেশন নিয়ে আলোচনা করব। শুরুতেই অভিপ্রায়ণ বা পরিযান বা মাইগ্রেশন কি তা জানা যাক। ল্যাটিন মাইগ্রেয়ার থেকে মাইগ্রেশন শব্দটির উৎপত্তি, যার ইংরেজি টু ট্রাভেল এবং পারিভাষিক অর্থ অভিপ্রায়ণ বা পরিযান। খাদ্য গ্রহণ, প্রজনন, উপযুক্ত পরিবেশের সন্ধান এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাদ্য গ্রহণ স্থল থেকে প্রজনন স্থলে গমন এবং পরবর্তীতে আবার ফিরে আসাকে মাইগ্রেশন বা অভিপ্রায়ণ বা পরিযান বলে। অথবা পরিযান বলতে উভয়মুখী চলাচলকে বোঝায়, অর্থাৎ স্থায়ী বাসভূমি থেকে নতুন কোনো অনুকূল পরিবেশে যাত্রা এবং সেখানে সাময়িক বসবাসের পর পুনরায় স্থায়ী বসতিতে প্রত্যাগমন। পাখির মাইগ্রেশন বা পরিযানের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল: মাইগ্রেশন বা পরিযান উভয়মুখী চলাচল হয়ে থাকে। স্থায়ী বাসভূমি প্রতিকূল হলে সেখান থেকে অনুকূল পরিবেশে এবং পরবর্তীতে স্থায়ী বাসভূমি অনুকূল হলে সেখানে প্রত্যাগমন। ঋতুগতভাবে পরিবর্তনশীল পরিবেশ মোকাবেলায় সম্পন্ন হয়ে থাকে।
সব সময় একই পথ অনুসরণ করে বছরের নির্দিষ্ট সময়ে সংঘটিত হয়। পরিযানের নিয়ম ও সময় পাখিরা সুশৃঙ্খল রীতি মেনে চলে। পরিযানের সময় প্রথমে বয়স্ক পাখিরা, পরে স্ত্রী ও তরুণরা অনুগামী হয়, আর প্রত্যাগমনের সময় তরুণরাই নেতৃত্ব দেয় বলে জানা গেছে। এবারে পাখির অভিপ্রায়নের কয়েকটি উল্লেখযোগ্য কারণ বর্ণনা করা যাক। প্রথমত, পরিবেশীয় উদ্দীপক। খাদ্যের স্বল্পতা, রাতের তুলনায় দিন ছোট, ঠান্ডার তীব্রতা, ঝড়ো আবহাওয়া, প্রতিযোগিতা ও শিকারী অন্য প্রাণী থেকে রক্ষা প্রভৃতি কারণে পাখি সুবিধাজনক আবাসস্থলে অভিপ্রয়াণ বা মাইগ্রেশন করে। দ্বিতীয়ত, জননকোষ ও প্রজনন অঙ্গের উদ্দীপক। শীতের শেষ ভাগ ও প্রাক বসন্তের লম্বা দিনে জননকোষ বর্ধন ও প্রজনন অঙ্গের পরিপক্কতা আসার সঙ্গে সঙ্গেই অনেক পাখির শারীরবৃত্তীয় পরিবর্তন হওয়ায় অভিপ্রয়াণে বাধ্য হয়। তৃতীয়ত, হরমোনাল নিঃসরণ। থাইরক্সিন হরমোন, গোনাডোট্রপিক হরমোন প্রভৃতি পাখির শারীরিক ও আচরণে অনেক পরিবর্তন নিয়ে আসার কারণে পাখি অভিপ্রয়াণ করে। চতুর্থত, বিপাকীয় মতবাদ। পাখিরা দেহে বিপুল পরিমাণ চর্বি সঞ্চিত করে। এই সঞ্চিত চর্বি পাখির বিপাকীয় কার্যক্রমে যে পরিবর্তন আনে তাই পাখিকে অভিপ্রয়াণে বাধ্য করে। শিক্ষার্থীরা, অভিপ্রয়াণ পদ্ধতি নিয়ে আমরা এখন আলোচনা করব। অভিপ্রয়াণ পদ্ধতি বিভিন্ন প্রকার হয়ে থাকে। প্রথমত, অক্ষাংশ অভিমুখ বা উত্তর থেকে দক্ষিণে অভিপ্রয়াণ। আমরা পৃথিবীর দিকে লক্ষ্য করি, এই পৃথিবীতে কিছু কল্পিত রেখা আছে। এর মধ্যে নীল রঙে অঙ্কিত রেখাগুলোকে অক্ষরেখা এবং এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর লাল রঙে অঙ্কিত রেখাকে দ্রাঘিমা রেখা বলে। তো প্রথমত হচ্ছে অক্ষাংশ অভিমুখী, অর্থাৎ পৃথিবীর অক্ষাংশ ধরে উত্তর থেকে দক্ষিণে অথবা দক্ষিণ থেকে উত্তরে এই ধরনের অভিপ্রয়াণ সম্পন্ন হয়, যেমন গোল্ডেন প্লোভার পাখির ক্ষেত্রে দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে অনুদৈর্ঘ্য বা দ্রাঘিমা বরাবর অভিপ্রয়াণ। পৃথিবীর দ্রাঘিমাংশ ধরে পূর্ব থেকে পশ্চিমে অথবা পশ্চিম থেকে পূর্ব দিকে অভিপ্রয়াণ সম্পন্ন হয়ে থাকে, যেমন স্টার্লিং পাখির অভিপ্রয়াণ এ ধরনের। উঁচু নিচু অভিপ্রয়াণ। সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উপর বা পাহাড়ে উপর নিচ অভিপ্রয়াণ, যেমন হিমালয়ের পাপিয়া পাখির অভিপ্রয়াণ এ ধরনের। আংশিক অভিপ্রয়াণ। কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসরত পাখি প্রজাতির সঙ্গে একই প্রজাতির অন্য অঞ্চলের পাখি এসে যোগ দিলে সেই ভ্রমণকে আংশিক অভিপ্রয়াণ বলে। ঋতুগত অভিপ্রয়াণ। কিছু কিছু পাখি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ ধরনের অভিপ্রয়াণ করে, যেমন ব্রিটেনের সুইফট পাখি, নাইটিঙ্গেল প্রভৃতি। ভাষাকার অভিপ্রয়াণ। যখন পাখিরা প্রজনন স্থান ও শীতকালীন স্থানের মধ্যে এমন দুটি পথ ভ্রমণ করে যে ভ্রমণপথটি একটি ফাঁসের আকার নেয়, তখন এই পরিভ্রমণকে ফাঁসাকার অভিপ্রয়াণ বলে। গোল্ডেন প্লোভার পাখি এই ফাঁসাকার অভিপ্রয়াণ প্রদর্শন করে। এক্ষেত্রে গোল্ডেন প্লোভার পাখি কানাডা থেকে যে পথে দক্ষিণ আমেরিকার এই আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল উপকূলীয় এলাকায় আসে, পরে যখন আবার কানাডায় প্রত্যাগমন করে তখন তারা একটি ভিন্ন পথে প্রত্যাগমন করে। অর্থাৎ গোল্ডেন প্লোভার পাখি যে পথে গমন করে এবং তার প্রত্যাগমনের পথ একটি লুপ বা ফাঁসের সৃষ্টি করেছে। ঠিক আছে, এই কারণে একে ফাঁসাকার অভিপ্রয়াণ বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা, অভিপ্রয়াণের ফলে পাখি কি কি সুবিধা প্রাপ্ত হয়? প্রতিকূল পরিবেশ থেকে নিজেদের ও ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করতে অভিপ্রয়াণ সাহায্যকারী ভূমিকা পালন করে। বিচিত্র ও পর্যাপ্ত আহার পায় এবং পরস্পরের মধ্যে প্রতিযোগিতা হ্রাস পায়।
গ্রীষ্মে স্বদেশ ভূমিতে এসে উপযোগী ও উর্বর জনন ক্ষেত্র ফিরে পায়। উপযোগী ও সুবিধামতো পরিবেশে বসবাসের কারণে পাখির সংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটে। বিভিন্ন প্রজাতির মিলনে আন্তঃপ্রজনন বা ইন্টারব্রিডিং এর মাধ্যমে জিন সংযুক্তির সম্ভাবনা বেড়ে যায় এবং নতুন প্রকরণের উদ্ভব হয়। অভিপ্রায়ণ পাখির গোনাড বা জননাঙ্গের বিকাশকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিপ্রায়ণ পাখির খাদ্যাভ্যাস পরিবর্তনে সাহায্য করে। অভিপ্রায়ণ বা মাইগ্রেশনের যেমন সুবিধা আছে, তেমনি অনেক অসুবিধাও আছে। যেমন অভিপ্রায়ণের এই দীর্ঘ যাত্রায় খাদ্যের অভাবে অনেক পাখি দুর্বল হয়ে মৃত্যুবরণ করে অথবা সহজেই শিকারে পরিণত হয়। বিরতিহীন দীর্ঘ যাত্রাপথে ক্লান্ত হয়ে অসংখ্য পাখি সমুদ্রে পড়ে মারা যায়। প্রবল বর্ষণ, তুষারপাত ও ঝড়ের মতো আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে অসংখ্য পাখি মারা যায়। অসংখ্য পাখি মানুষের শিকারে পরিণত হয়। আবার প্রাকৃতিক শত্রু তো আছেই, বৈদ্যুতিক তার, লাইট হাউস প্রভৃতির শিকার হয়। বাংলাদেশে অতিথি পাখি। বাংলাদেশে প্রায় 400 প্রজাতির অতিথি পাখি আসা যাওয়া করে। এর মধ্যে 210টি শীতকালীন অতিথি পাখি। অতিথি পাখির আসা যাওয়া পর্যবেক্ষণে পূর্বে পাখির পায়ে রিং পরিয়ে গতিবিধি পর্যবেক্ষণ করা হলেও এখন অত্যাধুনিক মাইক্রোচিপস ব্যবহার করা হচ্ছে। 2006 সাল থেকে 10ই মে দিনটিকে পরিযায়ী পাখি দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশের অবস্থানের বা বিচরণের সময়কাল। জুলাইয়ের শেষ দিকে ও আগস্টের প্রথম সপ্তাহে শীতের পাখি আসতে শুরু করলেও শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি এই 3 মাস বাংলাদেশের সর্বত্র দেখা যায়। বাংলাদেশে 2 ধরনের অতিথি পাখির দল আসে। একটি দল শুধু বাংলাদেশের উদ্দেশ্যেই আসে, অন্য দল বাংলাদেশের আরো দক্ষিণে গমন করে, তবে বাংলাদেশে যাত্রা বিরতি করে। এদেরকে ট্রানজিয়েন্ট পরিযায়ী বলা হয়। যেখান থেকে অতিথি পাখি বাংলাদেশে আসে, উত্তর ইউরোপ, সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল প্রভৃতি দেশ থেকে আসে। বাংলাদেশের সবচেয়ে দূর থেকে আসে তুন্দ্রা অঞ্চল থেকে, যা সাইবেরিয়া নামে অধিক পরিচিত। পাখির পরিযানের জন্য পৃথিবীতে 9টি উড়ন্ত পথের নেটওয়ার্ক আছে। বাংলাদেশ ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে এবং সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে এর অন্তর্ভুক্ত। বাংলাদেশের যেসব স্থানে বিচরণ করে: খাল, বিল, ঝিল, হাওর-বাওর, চলন-বিল, নদ-নদী, সুন্দরবন প্রভৃতি অঞ্চলে বিচরণ করে। বরিশালের দুর্গাসাগর, দিনাজপুরের রামসাগর, কাপ্তাই হ্রদ, টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন দিঘি ও নওটিকা বিল, শ্রীমঙ্গলের হাইল হাওরের বাইক্কা বিল, নোয়াখালীর নিঝুম দ্বীপ, মিরপুরের সিরামিক লেক, চিড়িয়াখানা লেক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের জলাশয়গুলোতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি বিচরণ করতে দেখা যায়। বাংলাদেশে অতিথি পাখি আসা কমে যাবার কারণ: 1994 সালে বাংলাদেশে 8 লাখের বেশি অতিথি পাখি আসলেও তা ক্রমাগত হ্রাস পেয়ে 2014 সালে 2 লাখের নিচে অতিথি পাখি এসেছিল। বর্তমানে এ সংখ্যা আরো কম। মানুষের বিবিধ উন্নয়নমূলক কাজের জন্য অতিথি পাখির আবাসস্থল কমে আসা, জলাশয় ভরাট ও বনভূমি ধ্বংস করার ফলে বিচরণ স্থান হ্রাস পাচ্ছে, পরিবেশ দূষণের ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় আবাসস্থলের উপযোগিতা হারাচ্ছে এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে, ফাঁদ, বিস্টোপ, বন্দুক প্রভৃতির দ্বারা অতিথি পাখি শিকার করা হচ্ছে, লোক সমাগম বেশি হওয়ায় ওইসব স্থানে অতিথি পাখির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে, অহেতুক অতিথি পাখিদের বিরক্ত করার ফলে আগমন হ্রাস পাচ্ছে, জলবায়ু পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় ব্যাহত হচ্ছে পাখির আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র। শিক্ষার্থীরা, বাংলাদেশে যেসব অতিথি পাখি দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাদা মানিকজোড়, সাইওনিয়া সায়োনিয়া,
বারমাথা রাজহাঁস বা বুনো রাজহাঁস, অ্যান্সার ইন্ডিকাস, চোখাচোখি, ট্যাডোরনা ফেরুজিনিয়া, ল্যাঞ্জা বা সুজলেজা, অ্যানাস অ্যাকিউটা, ছোট লাল শির, অ্যানাস পেনেলোপ। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাবে। করোনা থেকে বাঁচতে এই অভ্যাসগুলো অবশ্যই মেনে চলতে হবে। পাশাপাশি রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধির দিকে নজর দিতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।